নিরাপত্তা উপদেষ্টাকেই যে তারেক রহমান তার সরকারেও রেখেছেন, সেটা যে তার সঙ্গে এই সেনাপ্রধানের একটা দূরত্ব বাড়াবে সেটাও তারেক রহমান বোঝেন, কিংবা তারেক রহমান হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনাপ্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে, তাকেও এখন তিনি এক রকমের কোণঠাসা করে ছাড়বেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়ে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান যখন দায়িত্ব নিচ্ছেন তখন এমন এক মহা তারকা সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্বে, যাকে গত 18 মাস ধরে ঘরে ঘরে প্রত্যেকে চেনেন, বাংলাদেশের অনেক রাজনীতিবিদের চেয়ে যার পরিচিতি বেশি এবং যার বিষয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেক নাগরিকের মতামত আছে। তারেক রহমান দায়িত্ব নিয়েছেন যখন, তখন সেনাপ্রধান পদে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি শেখ হাসিনার আত্মীয় বলে সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন, এবং শেখ হাসিনার পতনের পরই যিনি কিনা বাংলাদেশের রাজনীতিতে সে সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে একেবারে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠা করতে মুখ্য ভূমিকা পালন করেছেন। মানে ওয়াকারুজ্জামান হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কিনা 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর যখন ধারণা করা হয়েছিল যে খুব দ্রুত একটা নির্বাচন হবে এবং নির্বাচন হলেই সেখানে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, মানে সমীকরণটা এত সহজ ভাবা হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তারা মূলত 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেবে, বিএনপি ক্ষমতায় আসবে। তখন ওয়াকারুজ্জামানের একেবারে নেতৃত্বে এবং অনেকের মতেই যোগসাজশে এমন এক সরকার গঠিত হলো যেখানে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণেরা এসে মুখ্য ভূমিকা পালন করা শুরু করলেন এবং তাদেরকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত তার নিয়োগকর্তা হিসেবে অভিহিত করে তার কথা মতোই সরকার চালাতে থাকলেন। আর সরকারে মূলত সারা বাংলাদেশ জুড়ে সরকারে প্রশাসনে মূল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠল জামায়াতে ইসলামী। কাজেই তারেক রহমানের পক্ষে এই সেনাপ্রধানকে বিশ্বাস করা যখন কঠিন, তখন এটাও মনে রাখতে হবে এই সেনাপ্রধান, এই তিন বাহিনী প্রধানের বাহিনী যখন মোতায়েন বাংলাদেশের নির্বাচনকালীন ডিউটিতে, সে সময়ে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পেরেছেন এবং সারা দেশ জুড়ে তার প্রতিপক্ষ, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বলেছে যে সারা দেশ জুড়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সবাই তাদের বিপক্ষে কাজ করেছে। এবং তারেক রহমান যে ওই যে তাহাজ্জুদ থেকে তার নেতা কর্মীদেরকে বলেছিলেন ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে, যখন আগের দিন সন্ধ্যাবেলা থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সিল মারার ভিডিও বের হতে থাকলো, ভোট কেন্দ্র দখল হয়ে যাওয়ার খবর বের হয়ে আসতে থাকলো, তখন শেষ পর্যন্ত এই ওয়াকার বাহিনী, এই সেনাবাহিনীর একেবারে খুবই মানে তাদের সক্রিয় এক রকমের ভূমিকার কারণেই এবং তাদের সক্রিয় ব্যবস্থাপনার কারণেই শেষ পর্যন্ত নির্বাচনটা বিএনপি বের করে আনতে পেরেছে, সে বিশ্বাসও বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল। এই ওয়াকারুজ্জামানই কিন্তু আবার সেই ওয়াকারুজ্জামান যার সঙ্গে সাক্ষাৎ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একসময় হয়রান হয়ে যেতে হতো এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার পর তিনি যখন দেখা করতেন, তারপরেও মাসের পর মাস সেনাবাহিনী থেকে, ওয়াকার বাহিনীর কাছ থেকে তাদের নেতা তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল পায়নি বিএনপি। অথচ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে এই ওয়াকারুজ্জামানের সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে এই ওয়াকারুজ্জামান এমনকি নির্বাচনী জোট করবে জামায়াতে ইসলামী এবং এনসিপি, যেদিন এই আনুষ্ঠানিক ঘোষণা এলো দু দলের তরফে, সেদিনও এই ঘোষণা দেওয়ার সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে তারেক রহমান, বিএনপি এটাও বোঝে যে জামায়াতের অত্যন্ত প্রভাবশালী, জামায়াতের সাবেক আমির
জামায়াতের এক গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি 2024 আগস্টের পর থেকে সেনাবাহিনীর ভেতরে জামায়াতে ইসলামী সমর্থক অংশটিকে যেভাবে সংগঠিত করতে চাইছিলেন, কিংবা বাইরে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের যে দাবি বা তাদের যে স্বপ্ন ছিল যে একটা মিলিশিয়া বাহিনীর মতো গড়ে তোলা, সারা বাংলাদেশ জুড়ে তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর অংশ করা, ওয়াকার না হাসনাত এই স্লোগান তুলে ওয়াকারকে পদচ্যুত করে সেনাবাহিনীতে একটা জামায়াত সমর্থক অংশকে নেতৃত্বে নিয়ে আসা, একটা বিপ্লবী সেনাবাহিনী প্রতিষ্ঠা করা, বিপ্লবী সরকারের অংশ হিসেবে সেগুলো ঠেকিয়ে দিতে ওয়াকারুজ্জামান যে বড় ধরনের ভূমিকা পালন করেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে ধরে রাখতে, সংবিধানটা বাঁচিয়ে রাখতে এবং নিজের পদ বাঁচাতে সেনাপ্রধান হিসেবে, সেটাই যে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা সংসদ নির্বাচনের দিকে নিয়ে যেতে পেরেছে, তারেক রহমান আবার সেটাও বোঝেন। কাজেই এই ওয়াকার বাহিনী, এই ওয়াকারুজ্জামানের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক হওয়া, কিংবা এই বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সঙ্গে, যিনি কিনা শেখ হাসিনার সঙ্গে তার বিশ্বস্ততম বিমান বাহিনী প্রধান হিসেবে একেবারে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়ে তবে বাংলাদেশ ফিরেছেন, এদের সঙ্গে শেখ হাসিনা নিয়োগ করা এই 3 বাহিনী প্রধানের সঙ্গে একটা বিশ্বস্ততার সম্পর্ক গড়ে ওঠা তারেক রহমানের মুশকিল বটে। তবে এই মুহূর্তে আপাতত যে এরা জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ মুক্ত রেখে সেনাবাহিনীকে একটা নির্বাচন বের করে এনে তাকে ক্ষমতায় বসানোর পুরো ব্যবস্থাটা করে দিয়েছেন, সে কারণে এদের প্রতি একটা কৃতজ্ঞতাও আছে। কিন্তু তারেক রহমান যে ওয়াকার বাহিনীকে, তারেক রহমান যে ওয়াকারুজ্জামানকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান, তার খুশি অখুশি নিয়ে ঠিক ডক্টর ইউনূসের মতোই তিনিও বিশেষ পাত্তা দিতে চান না, তার প্রমাণ হচ্ছে খলিলুর রহমানের নিয়োগ। দেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস যখন খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছিলেন, এই ওয়াকারুজ্জামান তখন 3 বাহিনী প্রধান মিলে, মানে তিনি তো যে কোনো গুরুত্বপূর্ণ আলাপ করতে হলেই বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে তার সঙ্গে নিয়ে যান। তখন মে মাসের 21 তারিখে তিনি 3 বাহিনী প্রধান মিলে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে বলে এসেছিলেন যে তারা একেবারে এই বিষয়টাকে অনুমোদন করেন না যে তাদের কোনো রকম আলোচনা ছাড়া, তাদের সঙ্গে আলোচনা ছাড়া, তাদের অনুমোদন ছাড়া ডক্টর ইউনূস বিদেশ থেকে উড়িয়ে এনে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বসিয়েছেন এবং তিনি আশা করছেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনাবাহিনীর সঙ্গে একটা সমান্তরাল নিয়ন্ত্রণ ক্ষেত্র প্রতিষ্ঠা করবে। এবং সেদিনই ওয়াকারুজ্জামানরা এটা পরিষ্কার করেছিলেন যে ডক্টর ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যমুনার ওই সভা কক্ষে রাখলে তারা কোনো আলাপ করবেন না, কাজেই তিনি যাতে তাকে বের করে দেন। এবং এরপর কখনো এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে 3 বাহিনী প্রধানের সঙ্গে আলাপে বসতে পারেন নাই ডক্টর ইউনূস। শুধু তাই নয়, ওয়াকারুজ্জামান তার এই জাতীয় নিরাপত্তার উপদেষ্টার বিষয়ে আপত্তি এরপর 22শে মে সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে পরিষ্কারভাবে বলেন, একদিকে বলেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যে আরাকানে করিডর দিতে আনা হয়েছে, নো ব্লাডি করিডর, সেনাবাহিনী সেটা কিছুতেই অনুমোদন করবে না। এবং তিনি বলেন এসব বিদেশি নাগরিককে সেনাবাহিনী এবং 3 বাহিনী কোনোভাবেই অনুমোদন করে না। সেনা কর্মকর্তাদের সামনে এমন ঘোষণা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে দেওয়ার পর ওয়াকারুজ্জামান আরো কঠিন বার্তা দিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাতে কখনো বাংলাদেশের সেনানিবাসের ভেতর ঢুকতে না পারেন, সেজন্য তাকে এক পার্সন নন গ্রাটা, মানে এক রকমের তাকে কোনো সময় সেনাবাহিনীর সংরক্ষিত এলাকায় ঢুকতে দেওয়া হবে না, সে ব্যবস্থাও করে রেখেছেন। ভাবুন তাহলে, এহেন ব্যক্তিকে তারেক রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, সেটা তার দলের ভেতর যেমন বিস্ময় তৈরি করেছে, কারণ তখন সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ সহ ব্যক্তিবর্গ জনসমাবেশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে সভা করে রীতিমতো বলছিলেন যে কোনো
আক্কেল জ্ঞান থাকলে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামের এই বিদেশি লোকের কাছে সকল প্রতিবেদন দেবে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেবে, এমন একটা ব্যবস্থা ইউনূস করতেই পারতেন না। এবং বিএনপি তো তখন সংস্থাগুলোর সঙ্গে, মানে এই তিন বাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টির অভিযোগে রীতিমতো পদত্যাগ দাবি করেছিল এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। কাজেই এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই যে তারেক রহমান তার সরকারেও রেখেছেন, সেটা যে তার সঙ্গে এই সেনাপ্রধানের একটা দূরত্ব বাড়াবে, সেটাও তারেক রহমান বোঝেন। কিংবা তারেক রহমান হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনাপ্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে, তাকেও এখন তিনি এক রকমের কোণঠাসা করে ছাড়বেন। ওয়াকার বাহিনীর ভেতর, সেনাবাহিনীর ভেতর এসব নিয়েই একটা বড় ধরনের অনিশ্চয়তা চলছে বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর থেকেই। ওয়াকারুজ্জামান কি থাকতে পারবেন? কারণ খলিলুর রহমান, ডক্টর ইউনূস তারা সেই 2025-এর ফেব্রুয়ারি মার্চ যখন হাসনাত আবদুল্লাহরা বেরিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান ভারতের প্রেসক্রিপশনে, তখন থেকে সেনাপ্রধান পরিবর্তনের চেষ্টা করে আসছেন। তাদের পছন্দ ছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে কাজ করছেন। কাজেই এই সব মিলিয়ে ওয়াকারুজ্জামান জানেন যে সেই 2027 পর্যন্ত তার যে পদ, সেনাপ্রধান পদে তার যে থাকার কথা, সেটা কতটা টালমাটাল অবস্থায় আছে এখন। কাজেই নতুন সরকার হয়তো এই তিন বাহিনী প্রধানকে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কোনো একটা সেফ এক্সিট দেবে, মানে তাকে হয়তো একটা সম্মানজনকভাবে কোথাও যাওয়ার ব্যবস্থা করে দেবে। যেমন আওয়ামী লীগ সরকার 2008 সালে ক্ষমতায় আসবার পর মঈনুল আহমেদ সহ সেনা কর্মকর্তাদের, উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন দেশ ছেড়ে নিরাপদে চলে যাওয়ার, পুরো 1-11 সরকার পরিচালনায় নানা কাণ্ডকীর্তিতে যুক্ত হয়ে পড়ার কারণে। কাজেই তারেক রহমানের সঙ্গে আসলে ওয়াকারুজ্জামানের এরকম নানা আলাপি আছে। এরপর ব্যারাকে কবে ফিরবেন? ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা ব্যারাকে ফিরবেন যখন নতুন নির্বাচিত সরকার তাদেরকে সেই নির্দেশনা দেবেন। তবে পুলিশ পুরোপুরি সক্ষম হয়ে ওঠার আগ পর্যন্ত সেনাবাহিনীর একটা অংশ রাজপথেই থাকবে, মানে ডিউটিতেই থাকবে। তার মানে একটা লম্বা সময় তারেক রহমান সরকারও কিন্তু সেনাবাহিনীকে বেসামরিক ডিউটিতে বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রাখার কথা ভাবছে, সেটা পরিষ্কার। তারেক রহমান প্রথম ভাষণে বলেছেন জুয়া এবং মাদক নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেটা তারা মনে করছেন। এই রকম নির্দিষ্ট কথা বলেছেন মানে যৌথ বাহিনীর অভিযান হবে। কে বলতে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, মগবাজ যে নেতা কর্মীরা তৈরি হয়েছেন, যারা প্রশাসনে, পুলিশে, সর্বত্র নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছেন, মানে এই যে থানায় গিয়ে পায়ের উপর পা তুলে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন, কাকে গ্রেফতার করতে হবে, কাকে জামিন দিতে হবে, এসব ঠিক করছেন। এগুলোকে নিয়ন্ত্রণে আনতে তারেক রহমান সম্ভবত সেনাবাহিনীকে এই সময়ে ব্যবহার করতে চাইবেন জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আনার নামে কোনো যৌথ অভিযান পরিচালনা করে। আর এছাড়া যাকে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বলে মনে করা হয়, চিফ অফ জেনারেল স্টাফ, সেই সিজিএস পদটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খলিলুর রহমান আর ডক্টর ইউনূসের চাপে কোনো পরিবর্তন আনতে রাজি হচ্ছেন না বলে এই পদটি সেই 17ই জানুয়ারি থেকে খালি আছে। ওয়াকারুজ্জামানের উপর সর্বশেষ চাপ এসেছিল যেই ব্যক্তিকে তার এই ঠিক পরবর্তী পদটিতে নিয়োগে, মানে তিনি সরে গেলেই যিনি হবেন সেনাপ্রধান, সেই ব্যক্তি বিএনপির ঘনিষ্ঠ এবং সেই ব্যক্তি মীর মুশফিকুর রহমান রীতিমতো তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন তাকে সিজিএস পদে নিয়োগের বিষয়ে, সেটাও নির্বাচনের আগেই খবরে প্রকাশিত হয়েছিল। কাজেই তারেক রহমান কিভাবে সেনাবাহিনীকে সাজিয়ে নিতে চাইছেন, তারেক রহমান কোন কাজে সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছেন, এই তিন বাহিনী প্রধানের সঙ্গে তারেক রহমানের সম্পর্কটা কেমন হয় এবং এই অতি তারকা
পতাকা হয়ে ওঠা সেনা প্রধানকে তার পদে রেখে সত্যি একটা নতুন নির্বাচিত সরকারের পক্ষে তার দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব হয় কিনা, এই সব কিছু নিয়ে জল্পনা আছে, আশঙ্কা আছে, উদ্বেগ আছে।